ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পরে, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। চিকিৎসার জন্য কাল লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়বে রাতে। 7 বছর পর দেখা হবে মা ছেলের। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের। প্রয়োজনে ভারতে গিয়ে বিডিআর ঘটনায় জিজ্ঞাসাবাদ, বলছে তদন্ত কমিশন। ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফরিদপুরে হাসনাত সার্জিসদের গণসংযোগ। ফেব্রুয়ারি থেকে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। রোহিঙ্গাদের কারণে এখনই বন্ধ হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন। অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি নামল প্রায় 2%। ডিসেম্বরে কমলেও এখনও খাদ্য মূল্যস্ফীতি 13%-এর কাছাকাছি। করোনার পর নতুন ভাইরাসের আতঙ্কে এশিয়া। ভারতে 2 শিশুর শরীরে মিলল HMPV। বড় কোনো হুমকি নয় মত বিশেষজ্ঞদের। এবং বোর্ড কর্মকর্তাদের ক্ষমতার লোভেই বিসিবিতে অনর্থক কোন্দল, কোনোভাবেই কাম্য নয় মন্তব্য সাবেক পরিচালক সুজনের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। উন্নত চিকিৎসার জন্য কাল লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে রাত 10টায় ঢাকা ছাড়বেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সে তার সাথে থাকবেন দেশি বিদেশি চিকিৎসক দল। সোমবার গুলশানে ব্রিফিংয়ে এসব কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। মাকে বরণ করতে হিথ্রো বিমানবন্দরে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের মিলনের অপেক্ষায় লন্ডন বিএনপির নেতাকর্মীরা। লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার হার্টে একাধিক ব্লকও রয়েছে। করোনা পরবর্তী নানা জটিলতাও আক্রান্ত তিনি। ঢাকায় অনেকবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বহুবারই পরিবার ও দলের পক্ষ থেকে করা হয়েছে আবেদন, কিন্তু কিছুতেই মন গলেনি আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা সরকারের পতনের 5 মাসের মাথায় অবশেষে 7 জানুয়ারি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তিনি। সফরসঙ্গী বাংলাদেশের 6 জন এবং কাতারের 4 জন চিকিৎসক। এছাড়া সাথে থাকবেন জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী শর্মিলা রহমানও। সোমবার গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন। এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। লন্ডন পৌঁছে সরাসরি হাসপাতালে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন। লিভার ট্রান্সপ্লান্ট কিংবা অন্যান্য রোগের চিকিৎসার বিষয়েও সিদ্ধান্ত নেবেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। লিভার ট্রান্সপ্লান্টের ইস্যুটা হচ্ছে, মনে রাখতে হবে, ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পরে, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। 7 বছর পর মা ছেলের সাক্ষাতের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরও। কারণ খালেদা জিয়াকে বরণে বিমানবন্দরে যাবেন ছেলে তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এমনটা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক। সোমবার সন্ধ্যায় তিনি নিউজ 24-কে এই তথ্য জানান। বলেন, বেগম খালেদা জিয়ার আসার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। সবাই অতি আনন্দের মাঝখানে আমাদের 1 ঘন্টা শেষ হচ্ছে না, আমরা এইভাবে সবাই খুব বেশি অপেক্ষা করছে এবং সবাই দোয়া করছে যাতে ওনার জার্নিটা রিল্যাক্স হয় এবং ওনার চিকিৎসার সব প্রস্তুতি লন্ডনে রয়েছে
এবং লন্ডনের যা যা করার দরকার এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বেই আমরা সব করে রেখেছি। দেশে আরও বিদেশি বিনিয়োগ আনতে বেবজার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্থাটির বার্ষিক রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অর্থনৈতিক কূটনীতি আরও গতিশীল করতে সংস্থাটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, প্রয়োজনে এ সংক্রান্ত আলাদা একটি বডি গঠন করা যেতে পারে। গত মাসে $135 মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে জানিয়ে বেবজার চেয়ারম্যান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে থেকে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছে বেবজা। 15 বছরের গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তাদের গ্রেপ্তার করে আগামী 12 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়। গত 15 বছরে আওয়ামী লীগ আমলে গুম করা হয় কয়েক হাজার মানুষকে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর গুম হওয়া অনেকেই ফিরে আসতে শুরু করেন। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা, তারেক সিদ্দিক, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনা সরকার। এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এ সময় রাষ্ট্র বিচারের উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন গুম পরিবারের সদস্যরা। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা, লজ্জা। একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে, তার বাহিনীকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না, হত্যাকাণ্ড যেটা বলি, এটা একইবারে আমাদের র্যাব, পুলিশ সবকে ধ্বংস করে দিয়েছে। আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। 14 ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন। সোমবার রাওয়া ক্লাবে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্বজনদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তদন্ত কমিশনের প্রধান। জানান, 3 মাসের মধ্যে জনসম্মুখে বিডিআর হত্যাযজ্ঞের প্রতিবেদন প্রকাশ করা হবে। বলেন, বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল। 15 বছর আগের রক্তাক্ত পিলখানা। 2009 সালের 25 ফেব্রুয়ারি দেশ হারায় 57 সেনা অফিসারকে। ভয়াবহ নির্যাতনের ক্ষত বুকে নিয়ে বেঁচে ফিরেন আরও 55 জন। বিচারের দাবিতে মাস, বছর, যুগ পেরোলেও শেষ হয় না স্বজনদের অপেক্ষা। তদন্তে জাতির বুকে বয়ে চলা রক্তনদী গতিপথ বদলেছে কয়েকবার। শেখ হাসিনার পতনের পর 24 ডিসেম্বরে গঠিত হয় 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের এক সদস্য নিয়ে আপত্তি আছে ভুক্তভোগী পরিবারের। প্রশ্ন করতে এসেছি। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে ভুক্তভোগীদের সাথে স্বাধীন তদন্ত কমিশনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। আমাদের কিন্তু এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। 25 শহীদ সেনা দিবসটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয়, এটা আমাদের চাওয়া না, দাবি। আমরা শহীদ পরিবাররা যখন কথা বলি, আমাদের কথাগুলো সম্প্রচার করা হয় নাই গত 16 বছর ধরে, এখন হচ্ছে। আমাদের আসলে কোনো কিছু চাওয়ার নাই, আমরা বিচার চাই এবং সাধারণভাবে সার্ভাইভ করতে চাই, আমাদের বাচ্চারা যেন একটা ভালো জায়গায় দাঁড়াতে পারে। বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশন প্রধান জানান, দিল্লি ফেরত না দিলে প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে কমিশন। সব ঠিক থাকলে 3 মাসের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। আমরা যাদেরকে সন্দেহ করি
বিশেষ করে শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। বিডিআর ঘটনায় দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের অভিযোগ আছে। তদন্ত কমিশন প্রধান জানালেন, শুধু ভারতই নয়, অন্য কোনো দেশ জড়িত থাকলেও তার তদন্ত করা হবে। ভারত জড়িত বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। যত শেখ হাসিনা সহ তার পরিবারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, তবে হাজির না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। সোমবার দুদক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং আড়াল করার অপরাধে মামলা হয়েছে নাটোর 2 আসনের সাবেক এমপি মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সহ তার স্ত্রী এবং চট্টগ্রাম 16 আসনের এমপি মুস্তাফিজুর রহমান চৌধুরী সহ তার স্ত্রীর বিরুদ্ধে। এদিকে মামলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের আবগারি ও শুল্ক বিভাগের সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার স্ত্রী সহ ছেলে মেয়ের বিরুদ্ধেও। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আর বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে এ আহ্বান জানান তারা। খায়রুজ্জামান সোহাগের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সোমবার ফরিদপুরে গণসংযোগ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 2টা থেকে ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। আমাদের বাংলাদেশে দিল্লির রাজত্ব ছিল, তো আমরা চাই না সেই বাংলাদেশটা আবার ঠিক সেভাবেই ফিরে আসুক। শিক্ষার যে একটি বিশ্ববিদ্যালয় সহ সকল ক্ষেত্রে যে আমরা বঞ্চিত রয়েছি এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যে বঞ্চিত রয়েছি সেটি তাড়াতাড়ি আসলে ঘটবে। বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশে মঞ্চে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে আন্দোলনে নিহত পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মঞ্চ থেকে নেমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ করার দাবি জানান সার্জিস আলম। আগামীতে যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকব, দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে, ততদিন এই বাংলাদেশে কোনো ক্ষমতা পিপাসু, কোনো রক্ত পিপাসু জায়গা পাবে না। আপনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন। এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। আর বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে বিজ্ঞ রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশ সুখকর হবে না। ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের বস্তু কে বসবে। সমাবেশে নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলাম উত্তর আয়োজিত সুধী সমাবেশে প্রশ্ন তোলেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, যারা দুর্নীতি করে নাই, ক্ষমতার অপব্যবহার করে নাই, সেই দল জামায়াত ইসলামী। জামায়াত ক্ষমতায় আসলে চাঁদাবাজ নির্মূল করা হবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। এ সময় গণমাধ্যমকে সত্যিকারের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে ওঠারও আহ্বান জানান শফিকুর রহমান।
সুশাসনটা আসবে ওই মানুষগুলোর অথবা দলের অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করে, নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না। এই দেশ কেবল তাদের হাতে নিরাপদ হবে, অন্য কারো হাতে নয়। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এরপর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে বলেও জানান তিনি। চলতি বছরের মধ্যেই সবার জন্য ই পাসপোর্ট করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। এমআরটি পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সমস্যার পেছনে পাসপোর্ট বিভাগের কোনো ভুল নেই। যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। এমআরটি পাসপোর্ট সমস্যার সমাধান হয়েছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এই জটিলতা তৈরি করেছিল। জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। পরে ডিবি কার্যালয় পরিদর্শনে যেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে কোনো আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না ডিবিতে। সাদা পোশাকেও তুলে আনা যাবে না কাউকে। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। নিরাপত্তা ও অর্থনৈতিক দিক বিবেচনায় পার্বত্য চট্টগ্রামে শান্তি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ওই অঞ্চলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সংস্কৃতিকে সম্মান করা উচিত বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মন্তব্য করেন তিনি। For a very, very long time expected and hoped that peace would return to the hill tracts. It has not fully. Well, a sort of semi-peace has existed since the signing of the accord, because we did not have fighting war all the time, but conflicts have arisen, and from very small issues, as Hafiz has mentioned, very small issues, there is a flare-up. Because the basic respect and understanding, if we can establish that, I think small issues will not flare up into major conflicts. চলচ্চিত্র অঙ্গনে আরেক নক্ষত্রের পতন। পৃথিবী থেকে বিদায় নিলেন রঙিন নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। কিংবদন্তি এই অভিনেতাকে শেষ বিদায় জানাতে এফডিসিতে হাজির হন অনেকেই। আক্ষেপ নিয়েই বাবার জন্য দোয়া চান ছেলে মিথুন মিত্র। বাদ জোহর জানাজা শেষে প্রবীর মিত্রের মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। চলচ্চিত্র অঙ্গনে যেন বইছে শূন্যতার ঢেউ। একের পর এক অভিনেতা অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া। সেই ঢেউয়ে এবার যুক্ত হলো আরেক নক্ষত্রের নাম। দীর্ঘদিন অসুস্থ থেকে অতঃপর মৃত্যুকে আলিঙ্গন করলেন বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে রাখেন হাসান ইমাম। তবুও 4 যুগ ধরে অভিনয় করা এই শক্তিমান শিল্পী প্রবীর মিত্র নামেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন। বিয়ের সময় উনি মুসলমান হয়েছে, ওনার নাম ছিল হাসান ইমাম, রাইট? এবং তার প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তার ইসলাম নামে দেখবেন। তার সাথে এত হৃদ্যতা, আমার তো মনে হয় আমাকে একেবারে ছোট ভাই সন্তান তুল্যভাবে স্নেহ করতেন। চলচ্চিত্র জগতে যে শূন্যতা তৈরি হচ্ছে একের পর এক শিল্পী চলে যাওয়াতে, সেই শিল্পীর শূন্যতা যেন নতুন প্রজন্মে থেকে পূরণ করা হয়। কিংবদন্তি এই অভিনেতাকে শেষ বিদায় জানাতে এফডিসিতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত, শুভানুধ্যায়ী সহ অনেকেই। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। এই মানুষগুলোর সাথে সবসময় উঠা বসা ছিল একটা পরিবারের মতো। এখন পরিবারের মানুষগুলোই যদি খবরাখবর না নেয়, তো এটা তো কষ্ট লাগারই কথা। একজন প্রবীর মিত্র হওয়া, একজন ক্যারেক্টার হয়ে ওঠা খুবই টাফ। কেউ তো কারোর জায়গা নিতে পারে না, কিন্তু এই জায়গাগুলোর কি হবে এটা আসলে খুবই একটা ভাবনার ব্যাপার।
শেষ জীবনে আক্ষেপ নিয়েই পৃথিবী ছেড়েছেন প্রবীর মিত্র। পরপারে যেন ভালো থাকেন সেই দোয়া চাইছেন ছেলে মিথুন মিত্র। ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতেন এক সময়, তাদেরকে সবাই ভুলতে বসেছে, এটা নিয়ে অবশ্যই আক্ষেপ আছে। আরেকটা জিনিস নিয়ে আক্ষেপ আছে যে উনি এত বছর যাবৎ বেড রিডেন ছিলেন, কোথাও যেতে পারতেন না, চলাচল করতে পারতেন না। খুব হাতে গোনা 2-1 জন ছাড়া কেউই তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন নাই। জোহরের নামাজে জানাজা শেষে প্রবীর মিত্রের মরদেহ নেওয়া হয় চ্যানেল আইতে। এরপর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কালজয়ী অভিনেতা, যিনি তার কাজের মাধ্যমে যুগ যুগ বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে। সুকন্যা আমির, নিউজ 24। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কমেছে দেশের জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ, নেমে এসেছে 1% ঘরে। নামমাত্র প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। অর্থনীতিবিদরা বলছেন উৎপাদন ও বিনিয়োগ কমে যাওয়ায় কমেছে প্রবৃদ্ধি। এদিকে গেল ডিসেম্বর শেষে কিছুটা কমেছে মূল্যস্ফীতির চাপ, যদিও 2023 সালের তুলনায় এখনও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি। গেল অক্টোবর মাসেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সাম্প্রতিক বন্যার কথা জানায় সংস্থাটি। এবার সরকারি হিসেবে উঠে এলো প্রবৃদ্ধির প্রকৃত চিত্র। পরিসংখ্যান ব্যুরো জানালো, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2%-এরও নিচে, যেখানে কৃষিতে হয়েছে নামমাত্র প্রবৃদ্ধি। আর সর্বোচ্চ 2.13% প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। অর্থনীতি বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন বিগত সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির গালগল্প নিয়ে। বিনিয়োগ কমে যাচ্ছে, সরকারি ব্যয় কমে যাচ্ছে, তাহলে আমার কর্মসংস্থান হচ্ছে না, তাহলে ভোগ ব্যয় কিভাবে আমি বাড়াবো? কোনো ইন্ডেক্স আমি কি আমার বাংলাদেশ প্লে করতে পারছে? এই মুহূর্তে পারছে না। বন্যা এবং অন্যান্য যে কারণগুলো থাকে সেগুলো অত বড় ফ্যাক্টর না, কিন্তু যতটা ফ্যাক্টর যে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টই তো আসলে কমে গেছে, অনিয়মগুলো কমে গেছে। তো যার জন্য আপনার এই ইনভেস্টমেন্টও কমে গেছে এবং আপনার জিডিপি গ্রোথ রেটও কমে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF সবাই বলতেছে যে এটা আসলে আরো কম হবে। এদিকে গেল ডিসেম্বরে কিছুটা কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি কমলেও এখনো তা 13% ছুঁই। আর সব মিলিয়ে 2023 সালের তুলনায় 24-এ বেড়েছে দেশের চলন্ত গড় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে শুধু ব্যাংকিং খাতে সুদহার বাড়ালেই হবে না, নজর দিতে হবে বাজার ও সরবরাহ ব্যবস্থাপনায়। ফুড ইনফ্লেশন তো বাংলার ব্যাংক হাতে নেই, এটা ডিপেন্ড করবে ফুড প্রোডাকশনের উপর, ডিপেন্ড করবে আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরে, যে সবকিছু মিলে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে চাই না, তো এটা তো বাংলার ব্যাংকের হাতে নাই। মূল্যস্ফীতির চাপ কমাতে মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ নেয়ার কথাও বলছেন সংশ্লিষ্টরা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের পর এবার ভারতে 2 শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV শনাক্ত হয়েছে। এর আগে মালয়েশিয়াতেও মিলেছে HMPV রোগী। তবে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন এই ভাইরাস বড় কোনো হুমকি নয়, যদিও সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে চীনের রোগ নিয়ন্ত্রক সংস্থা। করোনা মহামারীর পর এশিয়া জুড়ে নতুন আতঙ্ক হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে চীনে এর প্রাদুর্ভাব দেখা দেয়। চীনের পর এবার ভারত, মালয়েশিয়াতে এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। HMPV দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস, এর সংক্রমণ মূলত ফ্লু আকারে ছড়ায়। বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। মূলত শ্বাসতন্ত্রে এর প্রভাব বেশি দেখা যায়। উপসর্গ হিসেবে দেখা মেলে জ্বর, দুর্বলতা, কাশি এবং শ্বাসকষ্ট। এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই বলে উল্লেখ করেছেন চীনের বিশেষজ্ঞরা। তবে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলছেন HMPV ভাইরাস বড় কোনো হুমকি নয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ভাইরাসের লক্ষণগুলো প্রায় 1 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে কমতে শুরু করে। যদিও সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থা। চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সাথে ভারতের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি দেশটির কেন্দ্রীয় সরকারের। এদিকে মালয়েশিয়াতেও ভাইরাসের প্রকোপ বাড়লেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাসুদ রানা, নিউজ 24।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন সাবেক বোর্ড পরিচালক খালিদ মাহমুদ সুজন। জানালেন, বোর্ডের কর্তাদের মধ্যে রয়েছে ক্ষমতার লোভ, যা কোনোভাবেই কাম্য নয়। সিলেট থেকে বিস্তারিত শুভদেব রাতের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। মাস্টার উনি কি এখানে তো আকরাম ভাই মাস্টার ওনার আগে, আকরাম ভাই চাইতে পারে, বিকজ আকরাম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন। তো উনি কেন বলতেছেন যে উনি এটা না হইলে হবেই না? বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের কথাই স্পষ্ট যে নাজমুল আবেদিন ফাহিমের ক্রিকেট অপারেশনস পদ চাওয়াটাকে তিনি দেখছেন ক্ষমতার লোভ হিসাবে। ঘটনা দেখলাম ফারুক ভাই ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব, এটা ব্যথা দেয় যে দুজনেই ফর্মার ক্রিকেটার, তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন, এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, যেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন। বিসিবির নানা ঘটনা নিয়ে সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে চলমান দ্বন্দ্বে তৈরি হয়েছে হাস্যরস। সেটি নিজেদের মধ্যে আলোচনা করেই সমাধান করা যেত বলেও মনে করেন তিনি। 4 দেয়ালের ভিতরে শেষ হতে পারত, সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে? এবং আমি বলছি যে এরা দুজনই ক্রিকেটার, এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কি ভাববে যে আসলে তো আমরা আমাদের নিজের স্বার্থের জন্য পড়ে যাই। তার মানে তো এই কথাটা ভাবাটা তো খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমাদের সব ক্রিকেটারের জন্য তো এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি মনে করি। পরিচালক পদে থাকা অবস্থায় অনেকেই সুজনকে বলতেন ঠোঁট কাটা। সে সুজন বিসিবি ছাড়লেও কেন এখনো ক্ষমতার দ্বন্দ্ব চলে বোর্ডে, এমন প্রশ্ন সাবেক অধিনায়কের কণ্ঠেও। সংসারে তো অশান্তি আছেই, কার সংসারে অশান্তি নেই? সবার সংসারে অশান্তি আছে, ঠিক না? তাই বলে এটা কি পাবলিক হবে নাকি? আমার কথাটা তো ফারুক ভাই ফাহিম ভাই দুজনেই অনেক সিনিয়র মানুষ, এবং ফারুক ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু, আমাদের ক্রিকেট প্রশিক্ষক বা আমাদের সাথে অনেক বছর, এবং উনি এত বিচক্ষণ মানুষ, উনি এটা পাবলিক করবেন কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ ক্ষমতাধর। পেশাদারিত্বের কথা বললেও মাঠের বাইরে নানা ঘটনা সেই পেশাদারিত্ব নিয়েই তৈরি হয় নানা প্রশ্নের। শুভদেব নাথ, নিউজ 24, সিলেট। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।